আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে আবারও উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। বেঁধে দেওয়ার সময়ের মধ্যে প্রকৃত আসামিদের গ্রেপ্তার করতে না পারায় বিক্ষোভ সমাবেশ করে সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলনে সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে উঠে সুষ্ঠু বিচারের লক্ষ্যে সবাইকে এক থাকতে হবে। দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করেছে প্রতিষ্ঠানটির সাধারণ শিক্ষার্থীরা। রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে সাম্য হত্যার বিচার চেয়ে স্লোগান দিতে থাকে ডাবি শিক্ষার্থীরা। এ সময় তারা নিরাপদ ক্যাম্পাসের দাবিও তুলে ধরেন। পরে ঘেরাও করে শাহবাগ থানা। এই কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরো ছাত্র যে হত্যা হবে না, সে গ্যারান্টি কে দিবে? আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকের সাধারণ ছাত্রদেরকে অবহেলনা না হয়ে বয়সহীনভাবে তার পদযাত্রায় চলবে এবং স্বাধীন মতামত প্রকাশ করবে। শুধুমাত্র রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য তোমরা যদি এইভাবে একজন নিরীহ ছেলের চরিত্র হননে লিপ্ত থাকো, তোমাদের পরিণতিও একদিন সাম্যর মতো অবস্থায় আসবে। প্রশাসনের পক্ষ থেকে সংহতি জানাতে বিক্ষোভ কর্মসূচিতে আসেন বিভিন্ন বিভাগের শিক্ষক সহ ডাবি উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। জানান, দোষীদের বিচার নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা বিশৃঙ্খলা করব না, আমরা রাজনৈতিক কোন রকম দলাদলিতে পা দেব না, কিন্তু আমরা আমাদের লক্ষ্য অর্জন করে থাকব। অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাদা দল। জানান, ক্যাম্পাসকে অস্থিতিশীল রাখতে পরাজিত শক্তি এখনো ঘাপটি মেরে বসে আছে। এমনই একটা সময় এই বিশ্ববিদ্যালয়কে অস্থির করবার জন্য পরিকল্পিতভাবে সাম্যকে হত্যা করা হয়েছে। পরাজিত সৈনিক তারা এখনো ঘাপটি মেরে আছে, যখন অন্ধকারের ভিতরে তারা ছুরিকাঘাত করবে। এদিকে সাম্য হত্যাকাণ্ডে জড়িত আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর এই মামলা ডিবিতে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দীপ্তচন্দ্র পাল, আরটিভি, ঢাকা। সাম্য হত্যা মামলার তদন্তে গাফলতির প্রতিবাদ এবং হত্যাকাণ্ডের বিচার দাবিতে 2.25 ঘণ্টা শাহবাগ মোড় অবরোধ করে রাখে ছাত্রদল। বিকেল 4:30 থেকে 5:30 পর্যন্ত অবরোধে যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধ কর্মসূচিতে সাম্য হত্যার বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দেয় ছাত্রদল নেতাকর্মীরা। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বক্তব্য দেন। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার সহ তাদের অন্য দাবিগুলো মেনে না নিলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অবরোধের হুঁশিয়ারিও দেয় তারা। যদি সাম্য হত্যার বিচার যদি আমরা অচিরে না পাই, যদি প্রকৃত খুনিরা এই প্রশাসন ধরতে না পারে এবং যদি সুষ্ঠু তদন্তে কোনো গাফিলতি পাই, অনতি বিলম্বে যদি খুনিদের মিডিয়ার সামনে হাজির করা না হয়, ছাত্রদল ঘোষণা দিচ্ছে অতি শীঘ্রই আমরা আরো বৃহৎ কর্মসূচিতে যাব। সেই কর্মসূচি যতক্ষণ আমাদের দাবি আদায় না হবে, ততক্ষণ ছাত্রদল রাজপথে থাকবে। বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন নিয়ে পলিসি প্রকাশ করেছে ডেমোক্রেসি ফর ইন্টারন্যাশনাল। সিরডাপে আয়োজিত সংলাপে বক্তাদের পরামর্শ, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের তারিখ একাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে সমন্বয় করতে হবে। এছাড়াও ক্যাম্পাসগুলোতে দলীয় প্রভাব কমিয়ে আনার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানানো হয়। ইশরাক হোসেনের শপথের দাবিতে টানা 4র্থ দিনের মতো বিক্ষোভ হয় নগর ভবনের সামনে। সমর্থকদের অভিযোগ, ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দিতে টালবাহানা করছে সরকার। এরই মধ্যে অবস্থান কর্মসূচির পাশাপাশি আগামীকাল থেকে নগর ভবন ব্লকেট ঘোষণা করেছে ইশরাক সমর্থকরা। কায়েস রাহাতের রিপোর্ট। চলতি বছরে 27 মার্চ নির্বাচনী ট্রাইব্যুনাল পুরাতন ফল বাতিল করে ইশরাক হোসেনকে বৈধভাবে ঢাকা দক্ষিণের নির্বাচিত মেয়র ঘোষণা করেন। 22 এপ্রিল প্রকাশ করা হয় গ্যাজেট। এরপর বেশ অনেকদিন অতিবাহিত হলেও এখনো শপথ নিতে পারেননি ইশরাক হোসেন। তারই জেরে 4 দিন ধরে নগর ভবনের সামনে বিক্ষোভ করছে তার সমর্থকরা। দাবি দ্রুত দায়িত্ব হস্তান্তরের। আমাদের বিএনপির প্রাণের দাবি, নগরবাসীর প্রাণের দাবি, ইশরাককে কেন মেয়র হিসেবে শপথ বাক্য পাঠ করানো হচ্ছে না? এটা নিয়ে কোনো তালবাহানা করলে চলবে না। আমরা চাই ইশরাককে মেয়র ঘোষণা করছে, ইশরাককে মেয়র করতেই হবে। তার এই রায়টি আদালতের মাধ্যমে হয়েছে এবং সেই রায় পর্যবেক্ষণ করে
ইসি ইতিমধ্যে গ্যাজেট প্রকাশ করেছে। সুতরাং এই সরকারের দায়িত্ব ছিল ইশরাক হোসেনকে শপথ পড়িয়ে তার দায়িত্ব পৌঁছে দেওয়া। এরই মধ্যে আগামীকাল সোমবার বেলা 11টা থেকে 3টা পর্যন্ত অবস্থান কর্মসূচির কথা জানান ইশরাকপন্থীরা। সেই সঙ্গে ব্লকেট ঘোষণা করা হয় নগর ভবন। সকাল 11টায় আমরা নগর ভবনে সামনে বিক্ষোভ দেখাবো, অবস্থান নিব। নগর ভবনের কার্যক্রম আগামীকালের জন্য বন্ধ করার জন্য আমরা ব্লকের কর্মসূচি ঘোষণা করলাম। এ সময় বিভিন্ন স্লোগানের পাশাপাশি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবি তোলেন তারা। কায়েস রাহাত, RTV, ঢাকা। নির্বাচন বিলম্বিত করে দেশকে অস্থিরতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে বনানীতে নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, সরকার আস্থা হারাচ্ছে, যা দুর্ভাগ্যজনক। হতাশা প্রকাশ করে বলেন, দেশ কোথায় যাচ্ছে কেউ জানে না। সবাই মিলে স্বৈরাচারকে বিদায় করলেও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে দেশ চলছে না। একটি সুষ্ঠু নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করাই সরকারের দায়িত্ব। কিন্তু করিডোর ইস্যু, বিনিয়োগ সম্মেলন, বন্দর হস্তান্তরের ক্ষমতা হাতে নিয়ে প্রশ্নবিদ্ধ অন্তর্বর্তী সরকার। আমির খসরু বলেন, দক্ষিণের মেয়র ইস্যুতে আদালতের আদেশ বাস্তবায়ন হতে হবে। বাংলাদেশ কোথায় যাচ্ছে কেউ জানে না। বাংলাদেশের জনগণ একটা স্বৈরাচারকে বিদায় করেছে, একটা ফ্যাসিস্টকে বিদায় করেছে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য। মূলত দিশাই ছিল আন্দোলন। তারপর থেকে যে গণতান্ত্রিক অর্ডারের মধ্যে, প্রক্রিয়ার মধ্যে দেশটা যাবে, এখন পর্যন্ত কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এবং সকলের মধ্যে একটা সংখ্যা কাজ করছে যে কি বাংলাদেশ আদৌ গণতান্ত্রিক প্রক্রিয়াতে যাবে কিনা। সংস্কারের ঐক্যমত্যকে আইনি ভিত্তি দিতে গণভোটের পক্ষে মত দিয়েছে জামাতে ইসলামী। একই সঙ্গে নির্বাচন কমিশনাররা অনিয়ম করলে শাস্তির আওতায় আনার বিধান করার প্রস্তাবও দিয়েছে দলটি। ঐক্যমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক শেষে কথা জানান জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মাহমুদ তাহের। আর জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার মূল দায়িত্ব রাজনৈতিক ও সামাজিক শক্তির বলে উল্লেখ করেন কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। অরণ্য গফুরের রিপোর্ট। জাতীয় সংসদের এলডি হলে রোববার সকাল 10:30টায় শুরু হয় দুপক্ষের দ্বিতীয় দফা আলোচনা। এর আগেই হাজির হন জামায়াতের 11 সদস্যের প্রতিনিধি। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতে আলাদা সচিবালয় সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা নিশ্চিতের উপর জোর দেয় জামায়াতে ইসলামী। দুদকের অভ্যন্তরীণ অনিয়ম তদন্তে একটি ওয়াচডগ টাস্কফোর্স গঠন ও নির্বাচন কমিশনারদের অবসরের পরেও জবাবদিহির মধ্যে রাখার প্রস্তাব দেয় দলটি। আমাদের বিদ্যমান আইনে নির্বাচন কমিশনারদের ত্রুটি বিচ্যুতি এবং তাদের ভুলভ্রান্তির জন্য খুব বেশি শাস্তির কোনো সিস্টেম আমাদের দেশে নেই। এবার আমরা প্রস্তাব করছি তাদের জন্য একটি আইনের সংশোধন করে জবাবদিহির আওতায় আনতে হবে এবং নির্বাচন কমিশন থেকে রিটায়ার করার পরেও তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এই জন্য প্রয়োজনীয় আইনের সংশোধন করা দরকার। তত্ত্বাবধায়ক সরকার গঠনের সবশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি অথবা সার্চ কমিটির প্রস্তাবনা দিয়েছে জামায়াত। তবে উপদেষ্টা পরিষদ গঠনের ক্ষমতা প্রধান উপদেষ্টার হাতে রাখতে একমত দলটি। বলেছিলাম পরে আরো বৈঠক হবে। 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয় এবং একই ব্যক্তি সরকার ও দলীয় প্রধান নয়, এটা প্রথম বৈঠকেই নিশ্চিত করেছিল ইসলামী দলটি। সুষ্ঠু নির্বাচনকে প্রাধান্য দিয়ে দ্রুততম সময় সংস্কার শেষ করার তাগিদ তাদের। 166 প্রপোজাল ছিল, তার মধ্যে আমরা 120-এর অধিক আমরা একমত হয়েছি। এখনকার যে ঐক্যমত্য হবে সেটার জন্যই আমরা গণভোট চাচ্ছি। আমরা আর একটা কিছু চাচ্ছি যে কেয়ারটেকার সরকারের অধীনে বোথ ন্যাশনাল ইলেকশন অ্যান্ড লোকাল গভর্নমেন্ট ইলেকশন হইতে হবে। এ বিষয়ে কখন হবে আমরা বলছি ফার্দার আলোচনা করব, বাট আওয়ার প্রিন্সিপাল পলিসি স্টেটমেন্ট হচ্ছে ইটস এ গণভোট। দ্রুততম সময়ে জাতীয় সনদের দিকে এগিয়ে যেতে আশাবাদী ঐক্যমত্য কমিশনও। জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা আসলে রাজনৈতিক দলগুলো, সিভিল সোসাইটি এবং অন্যান্য রাজনৈতিক শক্তিগুলো, সামাজিক শক্তিগুলোর দায়িত্ব। সকলেই আন্তরিক, সকলেই চান এবং আমরা বিশ্বাস করি সকলের প্রচেষ্টা নিঃসন্দেহে সফল হবে। অরণ্য গফুর, RTV, ঢাকা। ধন্যবাদ জানাই। আজকে আমাদের জুলাই আগস্টে রাজধানী মোহাম্মদপুর সাভারের 2 মামলায় 6 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল আজ। এর মধ্যে সাভারের পুলিশের এপিসি থেকে ফেলে ইয়ামিন হত্যা মামলায় 4 জন ও মোহাম্মদপুরে প্রকাশ্যে গুলি করে হত্যার অভিযোগে আনসার সদস্য ওমর ফারুক সহ 2 জনকে আদালতে হাজির করা হয়। এর আগে পুলিশের এপিসি থেকে ফেলে দেওয়া আসহাবুল ইয়ামিনকে হত্যার ঘটনায় সাবেক পুলিশ সদস্য সোহেল, আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান সুজন ও জাকির হোসেন সহ 10 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের অবৈধ সম্পদ তদন্ত করছে দুদক। এর মধ্যে শেখ হাসিনার নির্বাচনী হলফনামায় দেওয়া সম্পদ বিবরণীর সাথে বাস্তবের গরমিল পাওয়া গেছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। দুপুরে মৌলভীবাজারে দুদকের ১৭৪তম গণশুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন। জেলার বিভিন্ন সরকারি অফিসের অনিয়ম দুর্নীতির গণশুনানি হয়। নির্বাচনের সময় তিনি যে সম্পদ বিবরণী দিয়েছেন, তার ট্যাক্সেশনের ট্যাক্স রিটার্নে যে সম্পদ বিবরণী দেওয়া হয়েছে এবং আমরা যা পেয়েছি তার মধ্যে আমরা তুলনামূলক পরীক্ষা করে দেখছি যে তাতে সম্পদের পরিমাণ অনেকাংশে গোপন করা হয়েছে। যে কাজে সেগুলি আমরা মনে করছি একসময় এগুলি মামলা মোকদ্দমার দিকে এগোবে এবং আমরা সেভাবে এগিয়ে যাব। ঢাকায় সিনেমার নায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে, থাইল্যান্ড যাওয়ার সময় গ্রেপ্তার করে বিমানবন্দরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়। নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ভাটারা থানায় একটি হত্যা চেষ্টা মামলা হয়েছে। বাংলাদেশ এবং কলকাতার সিনেমায় নিয়মিত অভিনয় করলেও তাকে দীর্ঘদিন পর্দায় দেখা যায়নি। সবশেষ ঈদ উল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমা জিন 3-তে তাকে দেখা গিয়েছিল। আগামী অর্থবছরের জন্য 2,30,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ, যা গত অর্থ বছরের চেয়ে 35,000 কোটি টাকা কম। দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুমোদিত এডিপির মধ্যে সরকারি তহবিল থেকে 1,44,000 কোটি টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে 86,000 কোটি টাকা খরচের লক্ষ্য ধরা হয়েছে। নতুন অর্থ বছরে 5 খাতেই যাচ্ছে মোট বরাদ্দের 69.93%। মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে স্থানীয় সরকার বিভাগ, আর সর্বনিম্ন বরাদ্দ পাচ্ছে সংসদ বিষয়ক সচিবালয়। পুঁজিবাজারের উন্নয়নে প্রধান উপদেষ্টার দেয়া 5 নির্দেশনাকে ইতিবাচক হিসেবে দেখছে বিনিয়োগকারী ও বিশেষজ্ঞরা। তবে বিদেশি বিশেষজ্ঞ ছাড়াই নিয়ন্ত্রক সংস্থা নিজেই বাজার সংস্কার করতে পারে এমন মত দিয়ে বাজার সংস্কারে দ্রুত উদ্যোগের তাগিদ দেওয়া হয়েছে। তৌহিদুর রহমানের রিপোর্ট। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিসেকের বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার সময় ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ছিল 5,775 পয়েন্ট। তবে বৃহস্পতিবার দিন শেষে সূচক কমে দাঁড়ায় 4,781। এতে দেখা যায় গত 8 মাসে অর্থাৎ বর্তমান কমিশনের সময়ে অন্তত 90,000 কোটি টাকা হারিয়েছে বিনিয়োগকারীরা। এ অবস্থায় বাজার স্বাভাবিক করতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 5টি নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে দেশীয় সরকারি মাল্টিন্যাশনাল এবং বেসরকারি কোম্পানিগুলোকে বাজারে অন্তর্ভুক্ত করা, বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে 3 মাসের মধ্যে সংস্কার করা, দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য ব্যাংক নির্ভরতা কমিয়ে আনা। তবে বাজার সংস্কারে বিদেশি বিশেষজ্ঞদের প্রয়োজন নেই বলেও মনে করেন বিশ্লেষকরা। এসিসি নিজেই কিছু স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে 1 মাস 1.5 মাসের মধ্যে করে ফেলত। এসব সংস্কার কমিটি করে 8 মাসেও কিছুই হয়নি। বাইরে থেকে কাউকে আনতে চান তাহলে এমন কোনো ব্যক্তিকে নিয়ে আসুন যার ফ্রন্টিয়ার মার্কেট বা সদ্য ইমার্জিং মার্কেট সম্বন্ধে ভালো ধারণা আছে। সরকারি প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত হলে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে বলেও আশা তাদের। সরকার যদি খুব সিরিয়াস হয়ে এদেরকে নিয়ে আসতে পারে, আগামী একটু সময় লাগবে, 3 থেকে 6 মাস হতে লাগবে, কিন্তু এর মধ্যেও যদি আনতে পারে আমার মনে হয় সেটা একটা বড় ধরনের কন্ট্রিবিউশন হবে। উৎপাদনে না থাকার পরেও বাংলাদেশে অনেক কোম্পানির শেয়ারের দর বেড়ে যায় বলে অভিযোগ করেন এফবিসিসিআইয়ের সাবেক এই সভাপতি। রাফায়েল বিমান আর কি JD-10 বিমান চায়নার, শুনলাম ওই চাইনিজ কোম্পানির শেয়ার নাকি 40% বাড়ে গেছে, আর ওই রাফায়েলের দাম নাকি কমে গেছে 8 না 10% ওই শেয়ার বাজারে। এটা তো একটা কারণ হলো, কিন্তু বাংলাদেশে আমি দেখি যে যেই প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায়, লসে যায়, সেগুলি শেয়ারের দাম বেড়ে যায়। বাজার থেকে লুণ্ঠন করতে ফ্যাসিবাদের সময় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। ধ্বংস করছে নিজস্ব ক্ষমতাকে আরো বৃদ্ধি করার জন্য। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।
ভারতের সঙ্গে স্থল বাণিজ্যে হঠাৎ নিষেধাজ্ঞায় উদ্বেগ দেখা দিয়েছে আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ীদের মাঝে। এই আদেশের ফলে এর সরাসরি প্রভাব পড়ছে এই বন্দরে। আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিনই কম বেশি পণ্য রপ্তানি করত ব্যবসায়ীরা। বিশেষ করে তৈরি পোশাক, প্রক্রিয়াজাতকরণ, খাদ্যপণ্য ও বিভিন্ন প্লাস্টিক সামগ্রী রপ্তানিতে বন্দরের উপর নির্ভরতা ছিল বেশি। বাংলাদেশে স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি বন্ধ করায় ভারতই বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেন, আমদানি রফতানি স্থগিতের সিদ্ধান্ত অফিসিয়ালি এখনো জানায়নি ভারত। দুপুরে সচিবালয় উপদেষ্টা বলেন, বাণিজ্যের ক্ষেত্রে দুই দেশের ভোক্তা ও ব্যবসায়ীরা জড়িত। ক্ষতি হলে দুই দেশেরই হবে। দেশের বাণিজ্য সক্ষমতা বৃদ্ধির উপর জোর দিয়ে আলোচনার মাধ্যমে এ সমস্যা সমাধান করা সম্ভব হবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। আখাউড়া বা ডাউকি সীমান্ত ভিত্তিক কিছু সিদ্ধান্ত ওনারা নিয়েছেন। আমরা ফর্মালি জানার পরে ব্যাপারগুলো নিয়ে পদক্ষেপ নিতে পারবো। বিভিন্ন সময় আমরাও আমাদের কৃষিপণ্য উৎপাদন এবং ভোগের উপরে নির্ভর করে আমদানিতে বিভিন্ন রকমের বিধিনিষেধ আরোপ করি, ভারতও করে। সো এটা একটা চলমান প্রক্রিয়া, এটা একটা বাণিজ্য ব্যবস্থাপনার একটা প্রক্রিয়া এবং এই বাণিজ্য ব্যবস্থাপনার প্রক্রিয়াতে আমরা কাজ করছি। এনবিআর বিলুপ্ত করে প্রণীত রাজস্ব অধ্যাদেশ বাতিল এবং টেকসই রাজস্ব সংস্কারের দাবিতে কলম বিরতি পালন করেছে কর্মকর্তা কর্মচারীরা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে কর্মসূচি পালিত হয়। পরিষদের নেতারা বলেন, সবাইকে অন্ধকারে রেখে অধ্যাদেশ জারির মাধ্যমে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার উদ্দেশ্য ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে। রাজস্ব ব্যবস্থা সংস্কারের নামে 100 বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানকে বিলুপ্ত করে দেওয়া রাজস্ব ব্যবস্থাপনার আন্তর্জাতিক রাজনীতির পরিপন্থী। তাদের দাবি বিলুপ্ত নয়, বরং এনবিআরকে স্বতন্ত্র ও শক্তিশালী এজেন্সি হিসেবে রেখে সংস্কার করতে হবে। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ একটাই। দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।